নমস্কার। পুজোর আর মাত্র হাতে গোনা কিছু দিন বাকি রয়েছে। কলকাতার অলিগলিতে যত বড় বড় পুজো রয়েছে সেই সমস্ত পুজোর প্রস্তুতিও কিন্তু প্রায় শেষের পথেই চলে এসেছে। কোন ক্লাব কি পুজো করতে চলেছে, এবছরে তাদের থিম কি, বিশেষত্ব কি, সেই সমস্ত কিছু আপনাদের জানাবো আজকের দেবী আগমনীর আড্ডায়। আজকে আমাদের সঙ্গে আড্ডায় উপস্থিত রয়েছে হাতিবাগান নবীনপল্লী ক্লাবের থেকে দুজন সদস্য। আমাদের সঙ্গে রয়েছেন দীপ্ত ঘোষ, আমাদের সঙ্গে। দাদা, আপনাকে স্বাগত হাই নিউজে। আমাদের সঙ্গে রয়েছেন তর্ণা দত্ত চৌধুরী, আপনাকেও স্বাগত হাই নিউজে। দর্শকদের জন্য যদি বলেন যে হাতিবাগান নবীনপল্লী এবার কততম বর্ষে পদার্পণ করলো? প্রথমেই হাতিবাগান নবীনপল্লীর তরফ থেকে হাই নিউজের সকল দর্শকদের আমরা প্রাক পুজোর শুভকামনা জানাই। এই বছর হাতিবাগান নবীনপল্লী 92তম বর্ষে পদার্পণ করলো। উত্তর কলকাতার একটা প্রাচীন পুজো, মানে উত্তর কলকাতার সব পুজোগুলোই প্রাচীন, তার মধ্যেও এটি একটি প্রাচীনতম পুজো, যার এটা 92তম বর্ষ। আমি এরপরই দর্শকদের আকর্ষণ থাকবে থিম কি হতে চলেছে। আমরা এই বছর একটু নতুন ভাবে, মানে আমাদের তো জানেন 2023 সালে আমরা আবোল তাবোল করেছিলাম, মানে আমি রিসেন্ট দুটো বছর বলছি, আর 24 সালে আমরা থিয়েটার পাড়া করেছিলাম। তো এই দুটোই ছিল একজোড়া সুকুমার রায়ের আবোল তাবোলকে নিয়ে একটা স্টোরি ছিল, আর থিয়েটার পাড়াটা হচ্ছে যেহেতু আমাদের হাতিবাগান অঞ্চলটা অনেক থিয়েটার হল ছিল এবং সেই থিয়েটার হলগুলো সব ভেঙে যাচ্ছে, সেই জন্যই আমাদের একটা মানে প্রতিবাদ বলুন বা লোককে জানানো বলুন, সেটা নিয়ে আমাদের থিয়েটার পাড়া ছিল। তো এই বছরটা আমরা একটু ব্যক্তি অর্থে ভেবেছি, অর্থাৎ দেশকে নিয়ে ভেবেছি। দেশ মানে 1942 সালের যেটা ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল মহাত্মা গান্ধীর নেতৃত্বে, আমরা সেই আন্দোলনে মহিলাদের কি ভূমিকা ছিল এবং মহিলারা স্বতঃস্ফূর্তভাবে কিভাবে এগিয়ে এসেছিলেন, আমরা সেইটা তুলে ধরব। এবং এখানে জানা অজানা বহু নারীকে আমরা মানুষের চোখের সামনে নিয়ে আসবো। আমাদের কাছে তারাই দুর্গা। তারা যদি ঠিক সময়ে ত্রিশূল হাতে না তুলে নিতেন, হয়তো আমরা স্বাধীন হতাম, হয়তো 1947 সালটা কিছুটা পেছিয়ে যেত। তাই সেই সব নারীদের আত্মত্যাগ, সেই সব বীরাঙ্গনাদের আত্মত্যাগ, সেইটা তুলে ধরাই আমাদের এই বছরের বিশেষ মানে থিমের বিশেষ উদ্দেশ্য। দাদা যেমন বললো যে নারীদেরকে সামনে তুলে ধরা, আমি তর্ণাদির কাছ থেকে জানতে চাইবো যে থিমের এই ভাবনা চিন্তাটা কেন? দেখুন, আজকের 2025 সালে দাঁড়িয়ে এখন কিন্তু মেয়েদের ভূমিকা সর্বস্তরে রয়েছে। ঠিক আছে, মেয়েরা শুধু এখন চারটে দেয়ালের গণ্ডির মধ্যে আটকে নেই। এবং যখন আমরা মনে করছি ফেমিনিজম, এই সমস্ত শব্দগুলো যখন আমাদের এখন খুব চর্চিত, কিন্তু সেই 1942 সালে দাঁড়িয়ে যখন মেয়েরা শিক্ষা থেকে পিছিয়ে রয়েছে, তাদের একটা চার দেওয়ালের গণ্ডি রয়েছে, তখনকার নারীরা যে তারা অস্ত্র হাতে তুলে নিয়েছিল এবং দেশ স্বাধীন করার জন্য তারা কতটা অগ্রণী ভূমিকা পালন করেছিল, সেগুলো কিন্তু দর্শকদের সামনে তুলে ধরার জন্যই আমাদের কিন্তু এইবারের এই ভাবনা যে আমরা নারীদেরকে নিয়ে কাজ করি। এবং যেখানে স্বাধীনতা সংগ্রামের মতন একটা এত গুরুত্বপূর্ণ বিষয়, সেখানে কিন্তু সেই সময়কার নারীদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, সেটাই কিন্তু আমরা দর্শকদের জানাতে চাই। দাদা থেকে জানতে চাইবো, আপনি বেড়ে ওঠা কি উত্তর কলকাতায় এখানেই, মানে ছোট থেকে কি পুজোটা আপনি দেখছেন? ছোট থেকেই, মানে এই পুজোটার যদিও 92 বছর বয়স, কিন্তু আমার তো অত বয়স নয়, কিন্তু আমি একদম ছোট থেকেই মানে এই পুজোর সঙ্গে যুক্ত এবং পুজোটাকে আমি মানে বিবর্তন হতে দেখেছি। একটা সময় খুব ছোট পুজো হতো, তারপর সেটা ধীরে ধীরে একটু বড় পুজো হলো, সাবেকি পুজো হলো। আমাদের থিমের পুজো যেটা আমরা করেছি, সেটা আমাদের প্রথম শুরু হয় 2007 সালে। তারপরে আস্তে 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 আমরা পুজোটাকে বাড়াতে আরম্ভ করি এবং এখন হাতিবাগান নবীনপল্লী একটা বহু চর্চিত নাম। এবং হাতিবাগান নবীনপল্লী যেরকম আমাদের প্রায় আবোল তাবোল যে বছর হয় প্রায় 2.5 কোটি লোক দেখতে এসেছিল, এটা গুগল বলছে, আমি বলছি না। তো ফলে এখন একটা মানে বহুল চর্চিত পুজো হয়ে গেছে এবং আমরাও চেষ্টা করি যে নতুন নতুন বিষয় ভাবনা মানুষকে নিয়ে আসার। কারণ দুর্গাপুজো একটা বিরাট বড় প্ল্যাটফর্ম, মানে এইরকম জায়গায় যদি মানুষকে আমরা অনেক কিছু জানাতে পারি যে এইরকম এইটা ছিল, এই ব্যাপারটা এরকম ছিল, যেটা তর্ণা এক্ষুনি বলছিল যে তখনকার সময় আপনি এখনকার পার্সপেক্টিভে আপনি মেয়েদের কথা ভাববেন না, আপনি তখন ভাবুন তখনকার মেয়েরা কিভাবে বাড়ি থেকে বেরিয়ে এসে তারা এই আন্দোলনে যোগ দিয়েছিল এবং অস্ত্র হাতে তুলেছিল। শুধু অস্ত্র হাতে তুলে ধরেনি, তারা অন্য অনেকভাবে দেশ স্বাধীনতার জন্য তারা এগিয়ে এসেছিল, সাহায্য করেছিল। তো তাদের এই যে ইতিহাসটা, সেটা আমার মনে হয় আজকের প্রজন্মের জানা দরকার। আমরা তো সবাইকার নাম জানি না, যেরকম আমি নাম একজনের বলতে পারি, শশীবালা দাসী।
জাস্ট আমি দর্শকদেরও জানাচ্ছি, শশীবালা দাসী। শশীবালা দাসীর নাম কিন্তু আমরা জানি না, আমরা জানি মাতঙ্গিনী হাজরার নাম। কিন্তু যেদিন তমলুক থানা দখল হয়, মাতঙ্গিনী হাজরা একদিক থেকে লিড করছিলেন, শশীবালা দাসী কিন্তু আরো একদিকে ছিলেন, তাকেও পুলিশ গুলি করে মারে। তার নাম কিন্তু জানে না মানুষ, মানে হয়তো জানে, এটা আমার ধৃষ্টতা, জানে না বলা, কিন্তু অনেকেই জানে না। তাহলে এই শশীবালা দাসীর মতো মানুষকে যদি আমরা তুলে আনতে পারি, যদি সমাজকে দেখাতে পারি যে উনিও কিরকম বীরাঙ্গনা ছিলেন, উনিও এগিয়ে এসেছিলেন, তাহলেই আমাদের থিমের সার্থকতা। ছোট থেকে তখন ছোটবেলায় তো একটা পুজোর আনন্দের ছলে পুজো দেখা, এখন ক্লাবের দায়িত্ব, বড় দায়িত্ব, প্রচুর কিছু কাজ সামলাতে হয়। এই যে মাঝখানে এতগুলো বছর, এটাকে কি বলবেন? মানে পুজো দেখার এখন পুজোর দায়িত্ব সামলানো। না, ব্যাপারটা কি জানেন তো, আমি তো শিল্পী নই, আমার চোখটা, পুজো দেখার চোখটা বা পুজোর ভাবনার চোখটা কিন্তু ঠাকুর দেখতে দেখতেই হয়েছে। মানে আমার মনে আছে আমি মানে অ্যাটলিস্ট আমি যখন মাধ্যমিকে পড়ি, সেটা 80s-এর 80 কি 81 সাল, আমি তখন থেকে ঠাকুর দেখেছি। সেটা আমার দাদুর সঙ্গে হোক, পরবর্তীকালে বন্ধুদের সঙ্গে হোক, তারপর নিজে হোক, এখন ফ্যামিলিকে নিয়ে হোক। তো আমি ভীষণ ঠাকুর দেখতে ভালোবাসতাম, সেটা নর্থ কলকাতা হোক, সাউথ কলকাতা হোক, মধ্য কলকাতা হোক, আমি খুব ঠাকুর দেখেছি। তো ঠাকুর দেখতে দেখতেই আমার চোখটা তৈরি হয়েছে। আর সেকেন্ড কথা হচ্ছে যে আগে এক ধরনের প্রতিমা হতো, প্যান্ডেল হতো, বিবর্তন তো সবকিছুতেই আসে, সেরকম এই বিবর্তনটাও এসেছে। আর ক্লাবের যেটা কথা বললেন, এখন আমাদের ক্লাবের মানে যেরকম তর্নারা রয়েছে, তর্নাদের একটা দুর্দান্ত টিম আছে। মানে এটা আমরা গর্ব করি আমাদের ক্লাবকে নিয়ে, যে হয়তো কলকাতা শহরে এরকম দল, মানে এরকম টিম, মেয়েদের টিম কোথাও নেই। সেটা সব বয়সের মেয়েদেরকে নিয়ে আমরা একটা টিম তৈরি করি। এবং আমাদের যখন কোনো জাজমেন্টাল রাউন্ড হয়, বা ধরুন কোনো সিনিয়র সিটিজেন আসে, বা বিদেশ থেকে কেউ আসে, এই সমস্ত দায়িত্বটা কিন্তু তর্নাদের যে পুরো দলটা, ওরাই তুলে নেয়। অতএব মায়ের পুজো মায়ের হাতে, এটাই হচ্ছে, মানে আমরাও দেখাতে, ওরা যেরকম সকালবেলা উঠে ফল কাটে, সেমনি সন্ধ্যেবেলা কিন্তু শাড়ি পরে তারা কিন্তু সমস্ত দর্শকদের এবং জাজেদেরও কিন্তু আমাদের থিম বা বিষয় ভাবনাটা বোঝায়। তো এটা আমাদের কাছে একটা খুব বড় পাওয়া, মানে এটা আমাদের গর্বও বলতে পারেন, যেটা নিয়ে আমরা গর্ব করি সবার কাছে, যে না, সবার কাছে এইরকম একটা ভালো টিম নেই। আমি তো অন্যদিক থেকে জানতে চাইবো যে কতদিন ক্লাবের সঙ্গে যুক্ত? আমি 2018 থেকে, অ্যাকচুয়ালি আমি বিয়ের পর এই ক্লাবের সাথে যুক্ত হয়েছি। এটা আমার শ্বশুর বাড়ি। তো বিয়ের পর থেকে যখন ক্লাবের সাথে যুক্ত হলাম, তার আগের জীবনটা একটা অন্যরকম ছিল। তখন মনে হতো এই ঠাকুর দেখবো, ঘুরতে যাব, পুজোতে এইখানে প্ল্যানিং। তারপরের বছর থেকে যেটা হলো, যে সারা বছর ধরে যে পরবর্তী বছরের থিমটা কি হবে, সেখানে আমরা কিভাবে আরো ভালো করতে পারি, সেখানে আমরা কিভাবে ইনভলভ হতে পারি, এবং তার খুঁটিনাটি সব বিষয়, তখন আমার পুজো দেখার দুনিয়াটা বদলে গেল। এখন আমার মনে হয় না যে আমি বাইরে বেরিয়ে, হ্যাঁ ঠাকুর তো দেখতেই চাই, আমরা পাড়ার সবাই মিলেই, আমরা নবমীতে একদিন বেরোই আমরা প্রত্যেকে মিলে, এবং সেখানেও ক্লাবের সবাই মিলে আমরা, মানে এইটাই আমার একটা পরিবার। এবং এই পরিবার ছেড়ে বেরিয়ে যে আমি কোথাও আড্ডা দিতে যাই, বা আমি বন্ধু বান্ধবের সাথে পুজো দেখা, বা আত্মীয়দের সাথে ঘুরতে বেড়ানো, পুজোতে আমার এটা বন্ধ থাকে। এবং এত বছর ধরে সবাই এটা জেনেই গেছে, ও তর্না পুজোতে খুব ব্যস্ত, ওকে পুজোতে আমরা পাবো না, ও পুজোর আফটার পুজো সব প্ল্যান হবে। কিন্তু পুজো নিয়ে এই উন্মাদনা, এই পাগলামো, এটা এখন আমারও মজ্জায় চলে এসেছে। আমি দাদার থেকে জানতে চাইবো যে থিম সম্পর্কে আমরা জানলাম, যদি এখন মায়ের রূপ সম্পর্কে জানতে চাই, থিমের সঙ্গে কি সামঞ্জস্য রেখে, নাকি সাবেকি ধারার যেরকম মা হয় সেরকম? না, একদমই, আপনি ভালো প্রশ্ন করেছেন। থিমের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্য রেখেই আমরা প্রতিমাটা তৈরি করছি। তো প্রতিমাটা দেখতে গেলে আমাদের ওইখানে একটু আসতে হবে, সেটা একটু চমক থাক। কিন্তু যেহেতু এটা দেশ নিয়ে কাজ, তো সেই প্রতিচ্ছবিটা ঠাকুরের মধ্যেও দর্শকরা দেখতে পাবে এবং ভীষণ ভালো লাগবে। আমরা যেভাবে মানে প্রতিমা, আমাদের মণ্ডপ, আমাদের সাজানো, সবকিছুই কিন্তু তার মধ্যে একটা লিঙ্ক আছে। তো সেই জন্য প্রতিমা একদম থিমের সঙ্গে সামঞ্জস্য রেখেই তৈরি করা হয়েছে। উত্তর কলকাতার এত বড় একটা পুজো এতগুলো বছর ধরে হয়ে আসছে, তো সেখানে দর্শনার্থীদের যত দিন যাচ্ছে, এবছর গত বছরের তুলনায় আশা করা যায় এবছর আরো দর্শনার্থী আসবে, পরের বছর আরো দর্শনার্থী আসবে। তো এই দর্শনার্থীদের জন্য কি ব্যবস্থা থাকছে, নিরাপত্তার জন্য কি ব্যবস্থা থাকছে, জলের কি ব্যবস্থা থাকছে? দেখুন, সব থেকে যেটা বড় কথা, আমাদের ওখানে, মানে আমি এটা সমস্যা বলবো না, উত্তর কলকাতার এটা একটা প্রবলেম যে রাস্তাগুলো খুব সংকীর্ণ হয়।
তো সেখানে দক্ষিণ কলকাতায় যেটা অনেক চওড়া রাস্তা পাওয়া যায়, আমাদের ওখানে একটু পুরনো কলকাতা, ফলে রাস্তাটা খুব সরু। তো সেইখানে আমাদের ওই মানে যেটা প্ল্যানিংটা করতে হয় সেটা খুব ভালোভাবে করতে হয়। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে আমরা এখানে পুলিশের খুব হেল্প পাই, পুলিশ এবং আমাদের কিছু স্বেচ্ছাসেবকও থাকে। আমাদের যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড, যারা সিনিয়র সিটিজেন, তাদের প্রত্যেককে ঠাকুর দেখানোর জন্য যদি বলেন, আমাদের একটা ভলেন্টিয়ার টিম থাকে। এবং হুইল চেয়ার আমাদের দুটো থাকে। হুইল চেয়ারের জন্য আমরা র্যাম্প করি সবসময়, আমরা সিঁড়ি করি না, আমরা র্যাম্প করি, যাতে ওই র্যাম্প দিয়ে তুলে দেওয়া যায়। এবং ওই র্যাম্প দিয়ে আমরা তুলে দিই যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ আছেন, এবং যারা সিনিয়র সিটিজেন আছে তাদেরও ধরে ধরে নিয়ে যাওয়া। এবং আমরা যেটা করি সেটা হচ্ছে ভেতরে একটা সিনিয়র সিটিজেন রেস্ট রুম বানিয়ে দিই। যদি ঠাকুর দেখতে গিয়ে ওনাদের কখনো মনে হয় যে না আমরা একটু অসুস্থ ফিল করছি, তারা যাতে ওখানে বসে একটু বিশ্রাম করতে পারেন, তারপরে আবার ওনারা বেরিয়ে যেতে পারেন। এবং আমাদের ক্লাব ঘরটাও যথেষ্ট বড়, সেই জন্য আমাদের ক্লাবেই জলের ব্যবস্থা আছে। সেই ক্লাব থেকেই যদি কেউ জল চায় বা কোনো লোক, আমরা নিশ্চয়ই সেই ব্যবস্থাটাও করি। তবে পুরোপুরি আমাদের নিরাপত্তা ব্যবস্থাটা একদম যতটুকু আমাদের মানে ওই সংকীর্ণ রাস্তার মধ্যে করা সম্ভব আমরা পারফেক্টলি করি। এবং মানুষের এতদিন আমরা পুজো করছি, কোনো মানুষের কিন্তু কখনো অসুবিধা হয়। দাদা, বায়ো টয়লেটের কি ব্যবস্থা আছে? দেখুন, আমাদের যেহেতু রাস্তাটা খুবই সংকীর্ণ এবং এত ভিড় হয়, সেই জন্য মণ্ডপের আশেপাশে বায়ো টয়লেটটা রাখা একটু ডিফিকাল্ট আমাদের পক্ষে। তার কারণ আপনি জানেন যে একটা দুর্গন্ধ বেরোয়। সেই জন্য আমরা যেটা স্পেশাল করি, যদি কোনো সিনিয়র সিটিজেন, তাদের প্রতি আমাদের বিশেষ আমরা কেয়ার নিই। আমাদের একটা টিম থাকে 4-5 জনের, যেটা আমি বলছিলাম। যদি কোনো সিনিয়র সিটিজেন বা ধরুন কোনো ফিজিক্যালি চ্যালেঞ্জ মানুষ, তাদের যদি কখনো এই সমস্যায় পড়তে হয়, আমাদের ক্লাবের মধ্যে 2টো বাথরুম আছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর বাথরুম, আমরা সেটা ইউজ করতে দিই। তনাদি কিছু বলছিল। হ্যাঁ, যেরকম আগের বছরই একজন প্রেগনেন্ট মহিলা, উনি এসেছিলেন আমাদের প্যান্ডেল দেখতে। তো তখন ওনার কিছু সমস্যা হয় এবং সেখানে আমরা ওনাকে রেস্ট রুমে নিয়ে যাই, আমাদের টয়লেট উনি ইউজ করেন। এবং সব থেকে বড় কথা, এখন যেইটার আমরা যেহেতু মেয়েদের সেফটি, সিকিউরিটি এবং এইসব নিয়ে চিন্তা করি, তো আমাদের কিন্তু প্যান্ডেলের স্যানিটারি ভেন্ডিং মেশিনও আমরা কিন্তু বসাই, যাতে কোনো মেয়ের কোনো রকম অসুবিধা না হয়। এরকম ভাবে আমরা, এবং আমাদের ক্লাবে যেহেতু আমরা মেয়েরা ভীষণভাবে সব কাজে অ্যাক্টিভ, তাই এই মেয়েদের বা ধরুন বয়স্ক মহিলা বা যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, তাদের যে সমস্যাগুলো, সেগুলো কিন্তু আমরা মেয়েরাই খুব ভালোভাবে এগুলো আমরা কিন্তু টেক কেয়ার করি। দাদার থেকে জানতে চাইবো, আপনি যদিও বা বললেন যে মেয়েদের গ্রুপরা মিলেই একেবারে সবজি কাটা থেকে রান্নার দায়িত্ব সবেতে থাকে, তাও আমি বলবো যে এবারে স্পেশাল ভোগ কতটা দায়িত্ব সামনে সেটা তন্নাদির থেকে জানবো, কিন্তু ভোগের আয়োজন কি থাকে সেটা। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের নবমীর দিন ভোগ হয়, এবং ভোগটা আমরা প্রথমে কি করতাম, আমরা মণ্ডপের আশেপাশেই খাওয়ানোর ব্যবস্থা করতাম। কিন্তু আপনি বুঝতে পারছেন আস্তে আস্তে আমাদের নামটাও বেড়েছে, ফলে ওইটা আর এখন আমাদের সম্ভব হয় না। আমরা ভোগটা রান্না করি এবং প্রত্যেক মেম্বারকে এবং পাড়ার লোককে, আমাদের নবীনপল্লীর যত বাড়ি আছে, যত মেম্বার আছে, প্রত্যেকের বাড়িতে ভোগটা পৌঁছানো হয়। এবং তাদেরকে আমাদের বলা থাকে যে আপনারা বাড়িতে ভালো করে সুন্দর করে ভোগ খান। মণ্ডপে আমরা ভোগটা খাওয়াই না, কিন্তু ভোগ বিতরণটা হয় প্রত্যেকের বাড়িতে গিয়ে। কারণ আমাদের, আমি বারবার বলছি, আমাদের এখানে স্পেসের একটা দারুণ কনস্ট্রেন্ট আছে। মানে এটা যদি মানে সল্ট লেক বা অন্য কোনো জায়গায় হতো, যাদের অনেক জায়গা, তারা ওটা করতে পারতো, আমাদের পক্ষে এটা করা সম্ভব হয় না। তো তার সঙ্গে একটা মানুষের চাপ থাকে, মানুষের দেখার চাপ থাকে। তো ফলে আমরা প্রত্যেককে বাড়িতে খাবারটা পৌঁছে দিই। ভোগটা আমাদের রান্না হয় নবমীর দিন, প্রত্যেকের বাড়িতে পৌঁছে দিই, এবং তারা খুব ভালো করে তারা বাড়িতে বসে মায়ের ওই ভোগ খায়। দাদা প্রথমেই বলেছে যে এই সমস্ত দায়িত্ব আপনারা খুব ভালোভাবে সামলান। তন্নাদি যদি বলেন যে কতটা দায়িত্ব থাকে আর কিভাবে আপনারা নিজেদের মধ্যে এই কাজটাকে সামলান। আমি প্রথমে একটা কথা বলতে চাই, আমাদের যে টিমটা, তার নাম কিন্তু ফালতু টিম। ফালতু টিম, প্রথমত আমরা যখন আবল তাবল করি, তখন হচ্ছে দীপ্তদাই আমাদের এই টিমটা, সুকুমার রায়ের অনুপ্রেরণায় এই টিমটার নাম দেয় ফালতু। এবং তার পিছনেও আর একটা অর্থ আছে, বা কোথাও না কোথাও গিয়ে অনেক সময় মেয়েদেরকে আমরা একটুখানি এখনকার দিনেও দাঁড়িয়ে কোথাও মনে করি না ওরা এটা পারবে না, না ওরা এটা করতে পারবে না। তো সেই সমস্ত মানুষদের চ্যালেঞ্জ করেই কিন্তু দাদা আমাদের এই টিমটা তৈরি করেছেন। এবং এই ফালতু টিমই কিন্তু আজকে কলকাতার অনেক বড় বড় পুজো কমিটির কিন্তু মাথা ব্যথা। তা এই ফালতু টিম কি করছে, এই ফালতু টিমের কাজকর্ম কি হচ্ছে,
তো সেখানে দাঁড়িয়ে আজ যখনই আমাদের দশমী শেষ হয়ে যায়, যখন আমাদের মন ভারাক্রান্ত হয়ে যায়, সেই দিন থেকেই কিন্তু আমাদের পরবর্তী বছরের প্রিপারেশন শুরু হয়ে যায়। তো কি থিম সিলেকশন হবে, সেখানে আমরা কিভাবে পার্টিসিপেট করব, আমাদের ভূমিকা কি থাকবে, আমাদের ড্রেস আপ কি হবে, আমাদের প্রত্যেক বছর আলাদা আলাদা ড্রেস কোড হয় আমাদের এই ফালতু টিমের জন্য। এবং তারা সারাটা বছর পুজোকে নিয়ে থিম নিয়ে যেমন ভাবে, তেমন পুজোর সময় বা কিভাবে দর্শকরা আসবে তাদের যেমন অসুবিধা না হয়, সেরকম পুজোর কাজে আমাদের যারা বড়রা আছেন, যারা আমাদের জেঠিমা, পিসিমা, কাকিমা, দিদিমা যারা আছেন, তাদেরকে সাহায্য করা, তারা যাতে সুষ্ঠুভাবে পুজোর কাজগুলো করতে পারে, সেই সমস্ত দিকগুলো দেখাই কিন্তু আমাদের এই ফালতু টিমের কাজ। তো আপনি বুঝতেই পারছেন সারা বছর ধরে কিন্তু ফালতু টিমের পুরো কর্মযজ্ঞ চলে। একদম একদম। আমি দাদার থেকে জানতে চাইবো যে পরিবেশের দিকে খেয়াল রেখে কিভাবে দুর্গা মণ্ডপ বা মাতৃ প্রতিমাকে তুলে ধরা হচ্ছে। দেখুন, আমাদের প্রথম কথা হচ্ছে আমরা সব যে মেটেরিয়ালগুলো ইউজ করি সেগুলো সব পরিবেশ বান্ধব। আমরা লোহা ইউজ করি, আমরা ধরুন মানে বাঁশ খুব কম, আমাদের ম্যাক্সিমামটাই লোহা দিয়ে কাজ হয়, এবং আমাদের প্রতিমাটা মানে লেদ ফ্রি কালার দিয়ে হয়। মানে যতটা পরিবেশ বান্ধব জিনিসপত্র দিয়ে কাজকর্ম করা যায় আমরা সেইগুলোকে মেনটেন করি। এটা গেল 1 নম্বর কথা। যেটা তর্ণা, এটা আমার মনে হয় এটা বলা দরকার দর্শকদের কাছে, যে তর্ণা যে ইনভলভমেন্টটা নিয়ে কথা বলছিল, আপনারা হয়তো সবাই জানেন, দর্শকরাও জানেন যে গত বছর আমরা থিয়েটার পাড়া করেছিলাম। তো থিয়েটার পাড়াতে আমাদের যে মূল বিষয় ভাবনা ছিল যে আজকের দিনে যদি মানে যারা তখনকার দিনের অভিনেত্রী, সেটা নটি বিনোদিনী হতে পারে, সেটা তিনকড়ি দাসী হতে পারে, সেটা সুকুমারী দত্ত হতে পারে, এরকম তারা যদি কেতকী দত্ত হতে পারে, তারা যদি আজকে মানে নেমে আসতেন, তারা এই যে হল ভাঙা হচ্ছে, সব ভেঙে পড়ছে, সেগুলো দেখে কি বলতেন। এই পুজোর মহালয়া থেকে আরম্ভ করে নবমী, প্রায় অষ্টমী অবধি এবং নবমীর সকাল অবধি এই টিমটা কিন্তু পুরো অভিনয় করেছিল। তারা কোথাও পুজোয় বেরোয়নি, তারা কিচ্ছু করেনি, তাদের এত ডেডিকেশন। তারা মানে আমার ক্লাবের মেয়েরা, মানে তর্ণা থেকে আরম্ভ করে আমার পুরো ফালতু টিম, তারাই কিন্তু এই পুরো অভিনয়টা করেছিল। তাহলে থেকে আপনি বুঝতে পারছেন তো আমাদের মেয়েদের কিরকম ডেডিকেশন। সেই জন্যই মানে ওদের মানে এইরকম ডেডিকেশন থেকেই আমাদের সবারই মনে হয়েছিল যে আমরা এবার একটা মানে থিম নিয়ে এমন একটা বিষয় ভাবনা নিয়ে কাজ করবো যেটা নারী কেন্দ্রিক হবে। কারণ দুর্গা তো শক্তির প্রতীক, তাহলে আমরা নারী কেন্দ্রিক একটা বিষয় ভাবনাকে নিয়ে কাজ করব, এবং যেটার সঙ্গে ওরা এবারও জড়িয়ে আছে, কিন্তু এবার হয়তো ওদের সেই অভিনয়টা করতে হচ্ছে না, কিন্তু পুরো মানুষকে বোঝানো। ধরুন মাসাটেও আমরা আছি, যারা ফরেন ডেলিগেটসরা আসবেন বা অন্য দেশ থেকে মানে অন্য প্রভিন্স থেকে আসবেন বা সাধারণ মানুষ, তাদের বোঝানোর দায়িত্ব কিন্তু এই পুরো 20-22 জনের ওপর। অতএব আমাদের যেরকম আমাদের থিমটার নামই হচ্ছে আমাদের দেশ আমাদের দুর্গা, আমাদের পাড়া আমাদের দুর্গা, কিন্তু ওরাই। একদম। দাদা জানতে চাইবো যে পুজোর এই দিনগুলো বাদেও আপনাদের ক্লাবের তরফ থেকে আর কি কি সমাজের জন্য ব্যবস্থা নেওয়া হয়? দেখুন, আমরা প্রত্যেক বছর একটা করে হেলথ চেক আপ ক্যাম্প করি, ব্লাড ডোনেশন করি, এটা কমন একদম। চশমাটা আমরা দিই 1 বছর অন্তর অন্তর, মানে আমরা 2024-এ করেছিলাম, আবার ওই প্ল্যানিংটা আছে 2026-এ। এটা আমাদের মানে মোটামুটি বলতে পারেন আমাদের সমাজ সেবামূলক কাজ। এছাড়া আমাদের একটা রবীন্দ্র জয়ন্তী হয়, রবীন্দ্র জয়ন্তীটা প্রত্যেক বছরই আমরা করি। এছাড়া টুকটাক নেতাজি জন্মদিন একটা অনুষ্ঠান আমাদের পালন করা হয়, স্বাধীনতা দিবস পালন করা হয়। এইরকম ছোটোখাটো অনুষ্ঠান আমরা আমাদের এই পুরো টিম নিয়ে পাড়ার মধ্যে সব পাড়ার মেয়েদের, ছেলেদের, ছোটদের ইনভলভমেন্ট একটা নিয়ে আমরা এই অনুষ্ঠানগুলো মাঝে মাঝে সংগঠিত করি। দুজনের সাথে কথা বলেই জানতে পারলাম তর্ণাদিদের একটা গ্রুপ রয়েছে, যে গ্রুপে থিয়েটার করা হয়, সমস্ত দায়িত্ব সামলানো হয়। তো প্রত্যেক বছর পুজোতেও কি হয় না যে ছোটখাটো পুজোতেও পাড়ায় একটা সেই বিজয়া সম্মেলনী অনুষ্ঠান, আপনাদের পাড়াতেও কি সেই রকম কোনো অনুষ্ঠান হয়? আমাদের শুধু বিজয় সম্মেলনী না, মানে ধরুন আমাদের যে পুজোটা শুরু হচ্ছে, আমাদের কিন্তু বাড়িতে কোনো খাওয়া দাওয়া হয় না, আমরা ক্লাবেই খাওয়া দাওয়া করি, সেখানেই আমরা সবাই মিলে রেস্ট করি, এবং রাতের ডিনার থেকে শুরু করে সকালবেলা উঠে ব্রেকফাস্ট, ভোগ খাওয়া, সব কিছুই আমাদের ওই ক্লাবেই।
আমরা ওই কদিন আমরা প্রত্যেকে একটা পরিবারের মতন আমরা সবকিছু কাজকর্ম করি। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে ওই যে বললাম যে ক্লাবের বাইরে কোথাও বেরোনো, সেইটাই মনে হয় যেন আমাদের কাছে খুব বেদনাদায়ক, যে না আমরা যেটুকু সময় পাচ্ছি এই পুজোর আনন্দটা আমরা সবাই একসাথে বসে আড্ডা গল্প, এই একটু হালকা ফুলকা একটু পিএনপিসি তো হয়, কে কি সাজলো কে কি ড্রেস করে এলো, তো সবকিছু নিয়ে আমাদের খুব আনন্দ করে কেটে যায়। কোথাও কি মিস করা হয়? তুমি বললে যে বেশি দিন হয়নি, কিন্তু কোথাও যে আগের পুজোতে ক্লাবে সেই মজা করা বন্ধুদের সঙ্গে আর এখন যে ক্লাবে, কোনটাকে বেশি ভালো লাগে? না দেখুন, দুটো আলাদা রকম পরিসর। ওটা তো ছিল শুধুই মজা, মানে প্রতি বছর পুজো আসবে, প্ল্যানিং, জামা কাপড় কি করব, হেয়ার স্টাইল কি হবে, সবকিছু নিয়ে। কিন্তু এখন যেমন দায়িত্ব, তার সাথে মজা, তার সাথে ড্রেস কি হবে, তার সাথে ক্লাবের বন্ধুরা কি করছে, তার সাথে একটু কাজ, একটু 5টা মানুষ যখন আসছে, এই আপনাদের মতন চ্যানেল থেকে যখন আমাদের ডাকে সেখানেও যেতে হয়, এই যে পুরো প্রসেসটা, এটা ভীষণ ইন্টারেস্টিং। পুজোতে তুমি বললে যে ক্লাবে প্রচন্ডভাবে ব্যস্ত থাকো, স্বাভাবিক খুব দায়িত্ব সামলাতে হয়, কিন্তু অন্যান্য যে চারপাশে ক্লাব রয়েছে, ঠাকুর দেখতে যাওয়া হয়? হ্যাঁ, সেটা তো বললামই যে আমরা একদিন বেরোই, এবং আশেপাশের যে ঠাকুর, মানে আমাদের নর্থ কলকাতাতে প্রচুর পুজো হয়, এবং অলিতে গলিতে পুজো হয়, বড় বড় পুজো হয়। তো সেখানে আমরা বন্ধু বান্ধবরা, ক্লাবে যারা আছি, হঠাৎ করে মনে হলো চলো এই আশেপাশে ঠাকুরটা দেখে আসি। সেগুলো আমরা মানে মোটামুটি খুব বেশি না হলো আমরা ঠাকুরটা দেখি, যেই ঠাকুরটা যে বছরের খুব চর্চিত পুজো প্যান্ডেল, সেগুলো আমরা দেখতে যাই যে সেখানে শিল্পী কি কাজ করেছে। আমরা সেখান থেকে আবার পরের বছরের কিছু আইডিয়া পাই, বা শিল্পী সিলেকশনেও আমাদের সুবিধা হয় সেই মণ্ডপগুলো যখন আমরা পরিদর্শনে যাই। তো এইভাবে আমাদের পুজোটা খুব ভালো কেটে যায়। হাতে সময় তো খুবই অল্প, আমাদের আড্ডা তো একটা না একটা সময় শেষ করতেই হবে। তবে হাতিবাগান নবীন পল্লীতে এবার বিশেষত্ব কি থাকছে? দাদা তো থিমের কথা বলেইছে, মায়ের রূপ নিয়ে দাদা বলেছে। তাও আমি দাদাকে জিজ্ঞেস করবো যে এত পুজো রয়েছে, সেই পুজোর মাধ্যমেও মানে যারা হয়তো ভাবছে যে এত দূর যাব, দৌড়ামোড়া যাতে না করে এবার পুজোতে একবার হলো আপনাদের ক্লাবটা যাতে দেখতে হয়, যাতে পুজোর প্যান্ডেল একবার দেখতে হয়, দর্শনার্থীদের জন্য কি বার্তা দেবেন? আমি দর্শনার্থীদের বলবো, আপনারা তো পুজো প্যান্ডেল প্রতি বছরই দেখেন, কিন্তু যদি একটু ইতিহাসকে জানতে চান তাহলে অবশ্যই আমাদের প্যান্ডেলে আসুন। আমরা সেই সকল মহিলাদের নিয়ে কাজ করছি, নারীদের নিয়ে কাজ করছি, যাদের নাম, যারা স্বাধীনতা সংগ্রামে বিশেষভাবে অংশগ্রহণ করেছেন কিন্তু কোথাও হয়তো ইতিহাসের পাতায় তাদের নাম নেই। আমরা সেই সমস্ত মহিলাদের সামনে আনছি, এবং আমার মনে হয় এটা আনা দরকার। তাই আবার আমি দর্শকদের অনুরোধ করব, একবার আসুন, আমাদের দেশ আমাদের দুর্গা, এইটা আমাদের এবছরের বিষয় ভাবনার নাম। আমাদের মণ্ডপে আসুন এবং দেশের দুর্গাকে অবশ্যই আপনারা জানুন। একদমই তাই। আমাদের হাতে সময় শেষ হয়ে এসেছে, আমাদের আড্ডা শেষ করতে হবে। তবে অবশ্যই কলকাতার যতগুলো ক্লাব রয়েছে তার মধ্যেও দাদা বলল হাতিবাগান নবীন পল্লী ক্লাবে এবার বিশেষ থিম কি হতে চলেছে, তাই সেই প্যান্ডেল দেখতে অবশ্যই একবার কিন্তু যেতে হবে হাতিবাগান নবীন পল্লী ক্লাবে। আজকের মতো আড্ডা এই পর্যন্তই। নমস্কার।